20-এর 1 নম্বর অঙ্কে বলা আছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ, বি এবং সি, তিনটা শীর্ষবিন্দু একটা ত্রিভুজের। তারপর কি বলা আছে দেখো, এবি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে এবি ও এসি এর যে মধ্যবিন্দু থাকবে ওই মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করো এবং ফাইনালি দেখাতে হবে, দেখাও যে তা বিসি এর সমান্তরাল। ওকে, তাহলে তোমাদের সামনে এখন বই আছে, আমি নেক্সট পরবর্তী কথাগুলো বলবো, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নিবে। তাহলে দেখো 20-এর 1 নম্বরে প্রথমে যেগুলো দেওয়া আছে আমরা এগুলো লিখে নিই। তাহলে এখন কিন্তু প্রশ্নে স্পষ্ট করে বলা আছে যে এ বি এর মধ্যবিন্দু বের করতে হবে এবং প্রশ্নে এটাও আমরা দেখতে পাচ্ছি যে এ সি এর মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে আমরা একটু কাজ করি, আগে আমরা একটু ত্রিভুজটা এঁকে নেই। দেখো ত্রিভুজটা আমরা একটু এঁকে নেই, সবাই আঁকো। যে কোনো ত্রিভুজ এবিসি আঁকো, যে কোনো ত্রিভুজ এবিসি আঁকো, যেখানে এ বিন্দুটা 1,1, সবাই আঁকো যে কোনো ত্রিভুজ এবিসি। বি বিন্দুটা 3,4 এবং সি বিন্দুটা 5,-2। এ বি সি তিনটা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ এঁকে ফেলো। ওকে, এখন তাহলে প্রশ্ন অনুসারে আমি যে কথাটা বলতেছিলাম, প্রশ্নে বলা হয়েছে এ বি এর মধ্যবিন্দু, নিশ্চয়ই এ বি এর মধ্যবিন্দু এটা ভাবতে পারি এবং মধ্যবিন্দু নাম দিয়ে দিতে পারি, একটা নাম দিলাম ডি। এ বি এর মধ্যবিন্দু নাম দিলাম ডি। প্রশ্ন অনুসারে এ সি এর মধ্যবিন্দুর কথা তারা বলেছে প্রশ্নের মধ্যে। এ সি এর মধ্যবিন্দু ধরে নিলাম এটা, এ সি এর মধ্যবিন্দু ধরে নিলাম এটা এবং মধ্যবিন্দু নাম দিয়ে দিলাম ই বিন্দু। ওকে, তাহলে এখন এটা আমরা লিখে নিই যে এখন, আচ্ছা ঠিক আছে, নাম তো দিব, নাম না দিলে তো আবার সমস্যা, তো নামটা তো লিখে নিতে হবে। হ্যাঁ, নামটা লিখে নিতে হবে যে ধরি এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে, এ বি ও এসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এ বি ও এসির মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ভালো কথা, এটা আমরা ধরে নিলাম। অতএব কে কোনটা বলবা? রামজা তুমি ডি বিন্দুটা বলো। আর নাদিয়া তুমি বলো ই বিন্দুটা। 1+c/2। ওকে, নাদিয়া তোমার পালা, বলো। ওকে, খুব ভালো। তাহলে আমরা মধ্যবিন্দু বের করার সূত্র দিয়ে করে ফেললাম। সবাই পরের লাইন লেখার সময় বিন্দুর ক্ষেত্রে 3টা দাগ দিবা। তো বিন্দুর ক্ষেত্রে 3টা দাগ দিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 2 আসে, আর পরেরটা যোগ করে 2 দিয়ে ভাগ দিলে 5/2 আসে। অনুরূপভাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই বিন্দুটা 6/2 মানে 3, আর এটা হয় -1/2। ব্যাস, মধ্যবিন্দু পেয়ে গেলাম। তাহলে নিতু তুমি দেখো তো যে প্রশ্নের মধ্যে কি চাওয়া হয়েছে। এক্স্যাক্টলি, এখানে চাওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে প্রথমটা আমরা চেষ্টা করব আগে। তাহলে এখানে চাওয়া হয়েছে ডিই রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে এই দুই মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করো। তার মানে ডি এবং ই, এই সংযোগ রেখা ডিই এর সমীকরণ বের করো। তাহলে আমরা এখন মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করব। এখন ডিই রেখার সমীকরণ, এখন ডিই রেখার সমীকরণ। ওকে, ডিই রেখার সমীকরণ, এই যে একটা সমীকরণ, এই সমীকরণটা কেমন হতে পারে রামজা? y - y1 ডিভাইড
y1 মাইনাস y2। ব্যাস, আমরা সবাই বুঝতে পারলাম যে দুই বিন্দুগামী সরল রেখার সূত্র হচ্ছে এটা। সো আমরা অ্যাপ্লাই করতেই পারি। y মাইনাস y1 5/2 আর y1 মাইনাস y2 5/2 প্লাস হাফ হবে। হ্যাঁ, পরে মাইনাস হাফ ছিল তো প্লাস হাফ হয়ে গেল। x মাইনাস x1 ডিভাইড এই যে x1 মাইনাস x2। সবাই জানি আমরা এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। আর আমরা এটাও জানি y সবসময় এমনিতেই থাকবে, x সবসময় এমনিতেই থাকবে সমীকরণ তৈরি করতে গেলে। সবাই তাহলে এখান থেকে যোগ বিয়োগটা কন্টিনিউ করো। যোগ বিয়োগ যদি কন্টিনিউ করো, উপরেও লসাগু করা যায় চাইলে, চাইলে নাও করা যায়। ওকে, লসাগুটা করে দিই। উপরে লসাগু করলে হয় 2y মাইনাস 5/2, নিচে 5/2 প্লাস হাফ, 5/2 প্লাস হাফ, 5 প্লাস 1 6, 6/2 মানে নিচে অনলি 3 হয়। x minus 2 by minus 1, x minus 2 by minus 1। আমরা যোগ বিয়োগ করতেছি ভালো করে। এই নাদিয়া বলো তো, এইটার সাথে এটার কি সম্পর্ক? এক্স্যাক্টলি। হ্যাঁ 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 হ্যাঁ, উল্টায় দিলে এই 2 এর সাথে 3 অ্যাকচুয়ালি গুণ হয়। আমি আগের দিন দেখিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এইটার সাথে ইমিডিয়েট নিচেরটার সম্পর্ক অ্যাকচুয়ালি গুণ। কেননা উল্টে দিলে আসলে এটার সাথে এটা গুণই হয়। রামদা ঠিক আছে না? গুণ হয় এটা। ওকে, আমরা এখন এটাকে আর গুণন করে দিই। যদি আর গুণন করি তাহলে কেমন হতে পারে দেখো। 6 দিয়ে ডান দিকে গুণ করে দিই, তাহলে কি হবে 6x মাইনাস 12। আবার আর গুণন করি, মাইনাস 2y প্লাস 5 আর গুণন। হ্যাঁ, আমরা আর গুণন করে দিলাম। এটা আর গুণন, এটা আর গুণন, আর গুণন করলে এটা হয়। ওকে, নেক্সট আমরা আর গুণন করার পর এখন যোগ বিয়োগ কন্টিনিউ করি। আগেই বলেছিলাম যে ম্যাথের সেকেন্ড পার্টে আমাদের দেখাতে হবে যে ওই ডিই রেখাটা বিসি এর সমান্তরাল। দেখো তোমরা এখানে চিত্র দেখলেও বুঝতে পারবা। দেখো চিত্র দেখো, এখানে আসলেই কিন্তু এই বিসি রেখাটা ডি এর সাথে সমান্তরাল। আসলেও এটা সমান্তরাল। ওকে, তাহলে এখন আমাদেরকে দেখাতে হবে যে তারা সমান্তরাল। দেখাতে গেলে কি করতে হবে বলি, যে এই সূত্রটা আসলে পরের অধ্যায়ে আসবে। এখন যে সূত্রের সাহায্যে এই ম্যাথটা করতে হবে, এই সূত্রটা আসলে পরের অধ্যায়ে আসবে। তো ম্যাথটা আগেই চলে এসছে, কি আর করা। তো আমি সংক্ষেপে বলে দিই, সূত্রটা পরের এক্সারসাইজে লিখে দিব। সবাই শুনে নাও ভালো করে। সূত্র হচ্ছে যে ডিই রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল যদি পরস্পর সমান হয়ে যায়, তখন তাদেরকে আমরা সমান্তরাল বলতে পারবো। এটা একটা সূত্র। দুইটা রেখার ঢাল যদি সমান হয়, তখন তারা সব সময় সমান্তরাল হয়। এটা পরের অধ্যায়ের সূত্র। তো আমাদের এই মুহূর্তে কাজে লাগছে, আমরা শুধু অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমাদের এখন কি করণীয়? আমাদের এখন করণীয় হচ্ছে ডিই রেখার ঢালটা বের করতে হবে এবং আমাদেরকে বিসি রেখার ঢাল বের করতে হবে। এরাম যা ঢাল বের করে কি করে? বিসি রেখার ঢাল কি করে বের করব? আর ডি রেখার ঢাল কি করে বের করব? ওকে, নিতু বলো তো বিসি রেখার ঢাল কি করে বের করব? বিসি রেখার ঢাল। কি ব্যাপার, কেউ কি নাই? আমি কি একা আছি? বিসি রেখার ঢাল বের করতে চাই, তাহলে এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি। নিয়ম হচ্ছে উপরে হবে কোটিদ্বয়ের অন্তর, নিচে হবে ভুজদ্বয়ের অন্তর। তোমার কাছে দুইটাই কারেক্ট। তুমি প্রথমটা থেকে পরেরটা বিয়োগ করলে হবে, আবার পরেরটা থেকে প্রথমটা বিয়োগ করলেও হবে। যে কোনো একটা করলেই হবে। তাহলে আমরা কাজটা করি। কোটিদ্বয়ের অন্তর 4 মাইনাস -2,
4 মাইনাস মাইনাস 2 করলে কিন্তু 4 প্লাস 2 হয়ে যায়। নিচে ভুজদ্বয়ের অন্তর 3 মাইনাস 5, তাহলে ঢালের সূত্র কোটিদ্বয়ের অন্তর ভাগ ভুজদ্বয়ের অন্তর, 6 ভাগ মাইনাস 2, কাটাকাটি করলে হবে মাইনাস 3। ব্যাস, একটা ঢাল পেয়ে গেলাম। নাদিয়া যদি থাকো বলো ডিই রেখার ঢাল বলো, ডিই রেখার ঢাল। টু মাইনাস টি, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। উপরে লিখলাম কোটিদ্বয়ের অন্তর, নিচে ভুজদ্বয়ের অন্তর। বের করে ফেলো। উপরেরটা 6/2, উপরেরটা একবারে যোগ বিয়োগ করলে 3 আসে অ্যাকচুয়ালি, নিচেরটা বিয়োগ করলে আসে -1। 3/-1 এটা অ্যাকচুয়ালি -3। 3/-1 এটা অ্যাকচুয়ালি -3। তাহলে কিন্তু আমরা বিসি রেখার ঢাল দেখতে পাচ্ছি -3। আবার দেখো এই রেখাটার ঢালও কিন্তু দেখতে পাচ্ছি -3। তাহলে দুই রেখার ঢাল কিন্তু একই হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু বিসি ও ডিই রেখার ঢাল সমান, অতএব তারা সমান্তরাল। ঢাল সমান হলেই সমান্তরাল হয়, এটা পরের অধ্যায়ের সূত্র, আমরা পরে লিখে দিব। তারা সমান্তরাল দেখানো হলো। আশা করি সবাই বুঝতে পেরেছো ম্যাথটা। রামজাদ, তোমার কোনো খবর নেই আবারও? ওকে, দেখো আমি রিডিং পড়ি, ভালো করে শুনে নাও। ও এ বি সি একটি সামান্তরিক। ভালো কথা, ও এ বি সি একটি সামান্তরিক হবে। তো আমরা কিন্তু একটু পরে চিত্র আঁকবো। ও এ বি সি সামান্তরিকটা আমরা আঁকবো। তো আঁকতে গেলে কি করতে হবে ভালো করে খেয়াল করো। এক্স অক্ষ বরাবর হবে ও এ, সুতরাং আমরা ও এ বাহুকে আঁকবো কোন বরাবর? ও এ বাহুকে আঁকবো এক্স অক্ষ বরাবর। ওকে, তাহলে সবাই শুনতে পাচ্ছ আমি যেটা বলতেছিলাম, যে আমি ও এ বি সি সামান্তরিকটি একটু পরেই কিন্তু আঁকতে হবে আমাদেরকে। সুতরাং কিভাবে আঁকবো এখনই শুনে নাও সবাই। এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত, অর্থাৎ তুমি ও এ বাহুটাকে আঁকবা এক্স অক্ষ বরাবর। ওসি রেখার সমীকরণ y সমান 2x, তার মানে ওসি রেখার সমীকরণ হবে y সমান 2x। অ্যান্ড ফাইনালি বি বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক 4,2, বি বিন্দুর স্থানাঙ্ক 4,2। ব্যাস, তাহলে আমাদের তিনটা ইনফরমেশন দেওয়া আছে, এই তিনটা ইনফরমেশনের সাহায্যে আমাদেরকে ও এ বি সি সামান্তরিকটি আঁকতে হবে। আর আমাদের কাছে কোশ্চেন করা হয়েছে কয়টা? কোশ্চেন করা হয়েছে তিনটা। এ বিন্দুর স্থানাঙ্ক বের করো, সি বিন্দুর স্থানাঙ্ক বের করো, এবং এসি কর্ণের সমীকরণ বের করো। তাহলে আমাদের কাছে তিনটা কোশ্চেন করা হয়েছে এবং তিনটা ইনফরমেশন দেওয়া হয়েছে। এখন আমি আঁকবো, তোমরা খেয়াল করবা সবাই ভালো করে। মিনিট। ওকে, তাহলে আমরা 21 নম্বরে এই কথাগুলো কোশ্চেন থেকে কপি করলাম। কোশ্চেন থেকে কপি করার পর এখন আমরা চিত্র আঁকবো। তাহলে চিত্র আঁকার জন্য সবাই আগে অক্ষ আঁকো। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। সবাই অক্ষ আঁকো, ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ আঁকো। এটা মূল বিন্দু, হ্যাঁ, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। ভালো কথা। এখন তাহলে ব্যাপারটা কি হবে, আমরা এটা চিত্র আঁকার চেষ্টা করতেছি। সবাই দেখো, প্রথম কথা, ও এ কোন অক্ষ বরাবর? ও এ এক্স অক্ষ বরাবর, তার মানে ও এ বাহুটা হবে এক্স অক্ষ বরাবর। দেখো আমি ও এ বাহুটা এক্স অক্ষ বরাবর আঁকি। এই দেখো, ও থেকে মনে করো এটা হচ্ছে এ, মনে করলাম এটা হচ্ছে এ। ও এ আমি কোন অক্ষ বরাবর দিলাম? ও এ বাহুটা দিলাম এক্স অক্ষ বরাবর। নেক্সট দেখো, ওসি রেখার সমীকরণ, y সমান 2x। নিতু বলো তো, y সমান 2x এই সমীকরণটা কেমন সমীকরণ? এই সমীকরণটা কেমন সমীকরণ? সবাই বুঝতে পারলাম যে y ইকুয়াল 2x, এটা অ্যাকচুয়ালি y ইকুয়াল mx এর সাথে মিলে, এটা অ্যাকচুয়ালি y ইকুয়াল mx এর সাথে মিলে যায়। অতএব y ইকুয়াল mx ছিল মূলবিন্দুগামী সরলরেখা, অতএব এটাও একটা মূলবিন্দুগামী সরলরেখা। সবাই একটা মূলবিন্দুগামী সরলরেখা আঁকো, আমি যেভাবে আঁকবো এভাবে আঁকো।
আমি যেভাবে আঁকি সবাই এভাবে আঁকো। ব্যাস এতটুকু, বেশি দূর দিও না, এতটুকু দাও, এতটুকু দাও। এটা কোন রেখা? এটা কিন্তু ওসি রেখা। প্রশ্নে কিন্তু স্পষ্ট করে বলা আছে ওসি রেখার সমীকরণ y সমান 2x, আর y সমান 2x অবশ্যই মূলবিন্দুগামী সরল রেখা, যেহেতু y ইকুয়াল mx এর সাথে মিলে যায়। ওকে, তাহলে তুমি এটার নাম দিতে পারো 1 নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে 1 নাম্বার রেখা, 1 নাম্বার রেখা হচ্ছে এটা। ওকে, ফাইনালি এখন আমরা আর ডানে বামে না তাকিয়ে যার যার খাতায় সামান্তরিকটি কমপ্লিট করি। সামান্তরিকটি কমপ্লিট করতে গেলে কিভাবে করতে হবে সবাই খেয়াল করো, লাইভ দেখো সবাই। এই যে এই বরাবর দাগ দিবা, কত দূর দাগ দিবা তুমি নিজে চিন্তা করো। এমন ভাবে দিবা যেন সামান্তরিক যেন মনে হয়, কারণ সবই কিন্তু আনুমানিক, এক্সাক্ট করতে হবে এরকম না, কিন্তু যেন দেখে যেন মনে হয় যে সব ঠিক আছে। দেখো আমি কিন্তু তোমার সামনে সামান্তরিকটি কমপ্লিট করলাম, এই বরাবর দাগ দিলাম, এই বরাবর দাগ দিলাম, এমন ভাবে দাগ দিলাম যেন দেখে মনে হয় যে এটা একটা সামান্তরিক। আর এক্সামে অবশ্যই এটা পেন্সিল দিয়ে করবা এবং অবশ্যই দাগগুলা স্কেল দিয়ে দিবা, কিন্তু এক্সাক্ট যে মাপজোক হওয়া লাগবে তা না, মাপজোক মোটামুটি দেখে মনে হলেই হবে, কিন্তু দাগগুলো স্কেল দিয়ে দিবা। সব চিত্র পেন্সিল দিয়ে দিবা এবং সব সময় স্কেল ব্যবহার করবা, আর কম্পাসের কাজ থাকলে কম্পাস ব্যবহার করবা, এবং এই কাজগুলোর জন্য খুব বেশি যে টাইম নিবা তা না, খুব দ্রুত করে ফেলবা। ওকে, তাহলে সবাই দেখো, দেখতে পাচ্ছি ও এ বি সি সামান্তরিক। দেখো এই যে এটা ও, এটা এ, এটা সি, তার মানে নিশ্চয়ই এই বিন্দুটা হবে বি বিন্দু, এটাই সেই বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? দেখো সবাই, বি বিন্দুর স্থানাঙ্ক ছিল 4,2। বি বিন্দুর স্থানাঙ্ক ছিল 4,2 ছিল বি বিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে আমরা কিন্তু প্রশ্ন থেকে পড়ে যা যা পেলাম সবই কিন্তু আমরা চিত্রের মাধ্যমে লিখে ফেললাম। টোটাল কোশ্চেনটাই আমরা চিত্রের মাধ্যমে লিখে ফেললাম। ওকে, এখন তাহলে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে যে এরকম, আমরা এখন ম্যাথটা করা শুরু করব। তো ম্যাথটা করার জন্য আমরা যা লিখব সেটা হচ্ছে, কি লিখব বলে নিয়ে আগে, আমরা লিখব হচ্ছে, আচ্ছা আমি আগে কিছুটা লিখে নেই, তারপরে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরাও লিখো। সবাই লিখো যে বিসি রেখাটি, সবাই লিখো বিসি রেখাটি এক্স অক্ষের সমান্তরাল। বিসি রেখাটি এক্স অক্ষের সমান্তরাল। যা লিখতেছি তা কিন্তু মিলায় নিও যে কথাটা ঠিক আছে কিনা। বিসি রেখাটি আসলেই এক্স অক্ষের সাথে সমান্তরাল। বিসি রেখাটি এক্স অক্ষের সমান্তরাল। অতএব বি ও সি বিন্দুর কোটি একই হবে। আমি এখনই বুঝিয়ে দিব আর বিষয়টা কি। বি ও সি বিন্দুর কোটি একই হবে, অর্থাৎ 2 হবে। ব্যাস, সবাই এতটুকু লিখে নাও, তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। সবাই লেখা শেষ করো। লেখা শেষ করার পর যদি কেউ হচ্ছে, এই যে বিসি রেখাটি কোন অক্ষের সমান্তরাল? বিসি রেখাটি এই এক্স অক্ষের সমান্তরাল। যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে আমি কি দাবি করতেছি? আমি দাবি করতেছি তাহলে এই বি বিন্দু এবং সি বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এদের কোটির মান একই হবে। তাহলে দেখো বি বিন্দুর কোটি ছিল কত? বি বিন্দুর কোটি ছিল 2, তাহলে সি বিন্দুর কোটিও হবে 2। কেন হবে? সবাই দেখো, যদি এই বিন্দুটা 4,2 হয়, এখন আমি যেটা আঁকবো এটা তোমার আঁকার দরকার নেই, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি আঁকতেছি। সবাই দেখো, বি বিন্দু থেকে আমি একটা লম্ব টানি, এটা কিন্তু জাস্ট তোমাকে বোঝানোর জন্য আঁকতেছি, এতটুকু তোমার আঁকার দরকার নেই। বি বিন্দু থেকে আমি লম্ব আঁকলাম একটা। যদি লম্ব আঁকি তাহলে দেখো তো, যদি বি বিন্দুর স্থানাঙ্ক 4,2 হয়, তাহলে কি বলতে পারি ও বিন্দু থেকে এই পর্যন্ত হচ্ছে 4। ও বিন্দু হতে ভূমি বরাবর এই পর্যন্ত হচ্ছে 4। আর এখান থেকে এই যে উচ্চতা, এই উচ্চতাটা নিশ্চয়ই 2, এই উচ্চতা নিশ্চয়ই এই 2। আমরা কি বুঝতেছি বিষয়টা রামজা?
তাহলে আমরা যেটা বুঝতেছি সেটা কি রকম, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে 4,2 হলে এই x অক্ষ বরাবর ভূমির মান হবে 4 আর y অক্ষ বরাবর এই উচ্চতার মান হবে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি C বিন্দু থেকেও যদি কোনো লম্ব আমরা আঁকি, C বিন্দু থেকেও যদি কোনো লম্ব আমরা আঁকি, দেখো এই উচ্চতা যদি 2 হয়, এই উচ্চতাও নিশ্চয়ই 2ই হবে। এই উচ্চতা 2 হলে এই উচ্চতাও 2 হবে, যেহেতু এই রেখাটা x অক্ষের সমান্তরাল। অতএব এরও যে উচ্চতা, এরও একই উচ্চতা। অতএব এই বিন্দুটার যে কোটি হবে, এই বিন্দুটার কোটি একই হবে। তাহলে আমাদের শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে আমাদের C বিন্দুর কোটি হবে 2। তাহলে C বিন্দু যদি কোটি 2 হয়, তাহলে আমরা কি ধরতে পারি? অতএব ধরি অতএব ধরি অতএব ধরি C বিন্দুটি অতএব ধরি C বিন্দুর স্থানাঙ্ক। তাহলে তুমি C বিন্দুর স্থানাঙ্ক ধরে নাও। C বিন্দুর স্থানাঙ্ক তুমি কত ধরবা? C বিন্দুর স্থানাঙ্ক ধরবা আলফা কমা 2। আলফা কমা 2 কি হিসাবে ধরলাম? C বিন্দুর স্থানাঙ্ক আলফা কমা 2 ধরলাম। কি হিসাবে ধরলাম? যেহেতু আমরা x এর মান জানি না, এই জন্য x এর জায়গায় মনে করলাম আলফা। কিন্তু দেখো y এর মান কিন্তু জানি, কোটি কিন্তু জানি, কোটির মান 2। অতএব কোটির মান 2 দিলাম। তার মানে কোটির মান 2 লিখে দিলাম, কিন্তু ভুজের মান জানি না, তাই ভুজটা আমরা আলফা ধরলাম। তুমি চাইলে অন্য যে কোনো কিছু ধরতে পারো ভুজটা। ভালো কথা। এখন সবাই দেখো চিত্র হতে আমরা আমরা লিখতে পারি C আলফা কমা 2 বিন্দুটি 1 নং রেখায় অবস্থিত। C আলফা কমা 2 বিন্দুটি 1 নং রেখায় অবস্থিত। সবাই চিন্তা করো তো আসলে এই বিষয়টা হয়েছে কিনা। তাই এই দেখো C বিন্দুটি দেখো তো 1 নং রেখায় অবস্থিত কিনা। নিশ্চয়ই এই 1 নং রেখার উপরে। হ্যাঁ বলো। তাহলে আমরা যেটা বলতেছিলাম সবাই দেখতে পাচ্ছ যে C বিন্দুটি 1 নং রেখায় অবস্থিত। আসলেই দেখো, আসলেই C বিন্দুটি 1 নং রেখায় অবস্থিত। আমরা সবাই জানি যদি কোনো বিন্দু কোনো রেখার উপর অবস্থিত হয়, তখন ওই বিন্দু দিয়ে ওই রেখাটি সিদ্ধ হয়। তার মানে C বিন্দু দিয়ে 1 নং রেখা সিদ্ধ হবে। তাহলে সবাই লিখো 1 নং রেখা অবস্থিত। অতএব অতএব বিন্দুটি দ্বারা অতএব বিন্দুটি দ্বারা 1 নং সিদ্ধ করি বা সিদ্ধ করে। অতএব বিন্দুটি দ্বারা 1 নং সিদ্ধ করে। হ্যাঁ, বিন্দুটি দ্বারা 1 নং সিদ্ধ করে। ভালো কথা। যদি 1 নম্বরটা সিদ্ধ করি তাহলে কেমন হয়? 1 নম্বর তো আমরা দেখতেই পাচ্ছি কোনটা, নিশ্চয়ই এই যে 1 নাম্বার। 1 নাম্বার 1 নাম্বার সিদ্ধ করব। সিদ্ধ করা মানে জানো, এই যে এটা বলতেছিলাম যে যেহেতু বিন্দুটি দ্বারা 1 নং সিদ্ধ করে, তাহলে সিদ্ধ করতে গেলে কি করতে হবে? এখানে এই যে y এর পরিবর্তে এই বিন্দুর এই 2 লিখতে হবে। y এর পরিবর্তে লিখতে হবে এই বিন্দুর 2। তাহলে আমরা y এর পরিবর্তে 2 লিখে দিলাম ইকুয়াল 2 ইনটু এই যে x দেখতে পাচ্ছি x এর জায়গায় লিখবো এই যে আলফা, x এর জায়গায় লিখবো আলফা। ব্যাস, একেই বলে সিদ্ধ করা। সবাই জানি যে বিন্দুটির x এর মান বসবে x এর জায়গায়, বিন্দুটির y এর মান বসবে y এর জায়গায়। সিদ্ধ করলাম। সিদ্ধ করে দেখো 2 কাটাকাটি, 2 কাটাকাটি করলে আলফার মান পাওয়া গেল 1। যখনই তুমি আলফা পেয়ে গেলা, তখন নিশ্চয়ই তুমি C বিন্দুটা লিখতে পারো ক্লিয়ারলি। C বিন্দু লিখতে পারো ক্লিয়ারলি। কিরকম ক্লিয়ারলি দেখো, C এর স্থানাঙ্ক কি ছিল? C বিন্দুর স্থানাঙ্ক ছিল আলফা কমা 2। আলফার মান কত? আলফার মান তুমি 1 পেয়েছো। তার মানে তুমি C বিন্দু লিখতে পারো 1,2। এটা কিন্তু আমাদের একটা আনসার। তার কারণ তারা আমাদের কাছে মোট 3টা আনসার চেয়েছিল। কি কি চেয়েছিল? এ বিন্দু চেয়েছিল, সি বিন্দু চেয়েছিল, এবং তারা চেয়েছিল এসি রেখার এসি কর্ণের সমীকরণ চেয়েছিল। তো আমরা একটা আনসার বের করেছি, এখন আমরা বের করব বাকি আনসারগুলো। ওকে, তাহলে বাকি যে আনসারগুলো বের করব সেটা করার জন্য কি করা যেতে পারে? সি বিন্দু হলো। ওকে, এবার এখন দেখো এই যে এই বিন্দু বের করব। এই বিন্দু বের করার জন্য আমরা একটা লজিকের সাহায্য নিব। লজিকটা হচ্ছে, আমরা একটা কাজ করি আগে। লিখি এখন এখন লিখে আমরা একটা কাজ করি।
আমরা একটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে ফেলি। এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে আমাদের কি কাজে লাগবে সেটা আমরা এখনই দেখতে পাবো। তার আগে আমরা একটা কাজ করে ফেলি। আমরা আপাতত এই বিসি বাহুটির দৈর্ঘ্য নির্ণয় করি। বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে সবাই বিসি বাহুর দৈর্ঘ্য নিশ্চয়ই বলতে পারবা। রামজা বলো তো বিসি বাহুর দৈর্ঘ্য কত? নির্ণয়ের দূরত্ব নির্ণয়ের সূত্রের মাধ্যমে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার বি বিন্দু এবং সি বিন্দুর সাহায্যে। বি বিন্দু হচ্ছে এই যে 4 2, সি বিন্দু হচ্ছে 1 2। ওকে, যোগ বিয়োগ করলে হয়, এটা হয় 3 স্কয়ার, পরেরটা হয় 0 স্কয়ার, সব মিলে হয় 9, 9 মানে 3। তাহলে বিসি রেখার দৈর্ঘ্য পেলাম 3। এখন সবাই জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। সবাই জানি সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান। সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান যদি হয়, তাহলে কি আমরা বলতে পারি, দেখো তো বলতে পারি কিনা, যে বিসি রেখার দৈর্ঘ্য আর ওএ রেখার দৈর্ঘ্য সমান। বিসি রেখার যে দৈর্ঘ্য এবং ওএ রেখার দৈর্ঘ্য এটা সমান দৈর্ঘ্য। যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু পরস্পর সমান, তাহলে আমরা লিখে ফেলি এটা ওএ সমান বিসি। তাহলে সবাই লিখো, অতএব সবাই লিখতেই পারি ওএ সমান বিসি। আর দেখো তো বিসি এর মান কি মাত্র বের করলাম না? এই দেখো বিসি এর মানটা মাত্র বের করলাম। বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 3। অতএব তুমি বিসি এর পরিবর্তে লিখতে পারো 3 লিখতে পারো। যেহেতু এ বিন্দুটি এক্স অক্ষে অবস্থিত, অতএব এ বিন্দুটি কত হওয়া উচিত? নাদিয়া এবং নিতু যে কোনো একজন বলো, অথবা দুইজনই একসাথে বলো। এ বিন্দুটি এক্স অক্ষে অবস্থিত, অতএব এ বিন্দুটি কত হওয়া উচিত? তোমরা দেখতে পাচ্ছ আসলেই কিন্তু এই বিন্দুটি, বলো। নাদিয়া তুমি কি বলছো? হ্যাঁ, নিতু ঠিক আছে। নাদিয়া 30। রামজা তুমি কি? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, বোঝো নাই। দেখো তো এতটুকু। নাদিয়া দেখো তো, রামজা কিন্তু সুন্দর করে বলে দিল। জিরোটা হচ্ছে ওই যে এক্স অক্ষে অবস্থিত হলে। ওকে ঠিক আছে, যাক তোমরা তাহলে মোটামুটি সবাই ঠিক আছো। নিতু ঠিক বলছে, সবাই ঠিক বলছে। ওকে, তাহলে কি হলো, এক্স অক্ষে অবস্থিত হলে অবশ্যই ওয়াই এর মানটা 0 হয়। আর এক্স এর মানটা এই যে মাত্র বের করলাম, কেন ও থেকে এই তো আসলে এক্স এর মান, এই যে ও থেকে এ, এটাই তো এক্স এর মান। তাহলে এটা হবে 3,0। তাহলে আমাদের কি দুইটা আনসার কিন্তু হয়ে গেল। তারা তিনটা আনসার বের করতে বলেছিল, ফাইনালি তারা আমাদেরকে বের করতে বলেছে। ফাইনালি আবার, এটা হচ্ছে ম্যাথের শেষ অংশ। আবার এসি কর্ণের সমীকরণ এসি কর্ণের সমীকরণ, এই যে তোমার কর্ণের যেই সমীকরণটা, সেটা তুমি কিভাবে করবা, সেটা তুমি আবারও সেই আগের মতো করেই করবা। সবাই এটা জানো যে এসি কর্ণের সমীকরণ। তাহলে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখে রাখতেছি। আচ্ছা ঠিক আছে, লেখার দরকার নেই। এ বিন্দু দেখতেই পাচ্ছ সবাই, সি বিন্দুও সবাই দেখতে পাচ্ছ। তাহলে দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ সবাই জানো। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণের সাহায্যে আমরা এখন এসি কর্ণের সমীকরণটা বের করে ফেলি। y minus y1 divide y1 minus y2, x minus x1 divide x1 minus x2। লিখে ফেলি সবাই। এটাকে y1 ভাবি আর এটাকে ভাবি y2। এটাকে ভাবলাম x1, এটাকে ভাবলাম x2। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটাকে x1 ভেবেছি, সরি এটাকে y1 ভেবেছি, এটাকে y2 ভেবেছি। এটাকে x1, এটাকে x2। ব্যাস, তাহলে এতটুকু হলো। এতটুকু হওয়ার পর এখন তুমি যোগ বিয়োগ কন্টিনিউ করো। যোগ বিয়োগ কন্টিনিউ করলে y ডিভাইড -2
আর x মাইনাস 3 ডিভাইড 2। বলো। কেননা তুমি এসি এর সমীকরণ বের করবা। তাহলে এসি এর সমীকরণ বের করতে গেলে তুমি এ বিন্দু জানো, আবার তুমি সি বিন্দু জানো। তাহলে দুইটা বিন্দু জানা থাকলে সমীকরণ কিভাবে বের করে? অর্থাৎ বিষয়টা হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে সরল রেখা, এই সরল রেখা বিভিন্ন রকম হইতে পারে নিশ্চয়ই। সরল রেখা নিশ্চয়ই কখনো কখনো কর্ণ হতে পারে, সরল রেখা কখনো কখনো বাহু হতে পারে, তাই না? বিভিন্ন রকম সরলরেখা হতে পারে। কিন্তু এখানে সেটা কর্ণ নাকি সেটা বাহু, এগুলো কিন্তু কোনো সমস্যা না। মূল ব্যাপার হচ্ছে যে তুমি যে সরলরেখাটা বের করতে চাচ্ছ, ওই সমীকরণটা দুই বিন্দু দেওয়া আছে কিনা, তাহলে দুই বিন্দুগামী। এক বিন্দু আছে কিনা, তাহলে এক বিন্দুগামী। বিষয়টা হচ্ছে এরকম। এটা কর্ণ কিনা এটা কোনো বিষয় না। এটা কর্ণ না হয়ে বাহু হতে পারতো, কিন্তু তারপরেও কিন্তু সমীকরণ কিন্তু একই আসতো। কেননা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। রমজা ঠিক আছে না মোটামুটি? ওকে, তাহলে টু টু কেটে দাও। টু টু কেটে দিলাম। টু টু কাটলে কেমন হবে দেখো। এদিকে হবে মাইনাস ওয়াই, এদিকে হবে এক্স মাইনাস থ্রি। নিচের মাইনাসটা কিন্তু উপরে দিয়ে দিলাম, হ্যাঁ, নিচের মাইনাসটা দিয়ে দিলাম উপরে। এরকম দেয়া যায়, নিচের মাইনাস উপরে দিয়ে দিলাম। এই মাইনাসটাকে ওদিকে নিয়ে যাই, এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি। অতএব এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো। এটাই হচ্ছে আমাদের শেষ আনসার। তো যেহেতু এই অঙ্কের অনেকগুলো আনসার ছিল, অতএব তোমাকে সবগুলো আনসার লিখতে হবে। এ বিন্দু ছিল 3,0, তুমি সি বিন্দুও বের করছো 1,2, এবং তুমি এসি কর্ণের সমীকরণ বের করেছো এক্স প্লাস ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল জিরো। এই তিনটা ছিল আনসার। তো এই অঙ্কের মধ্যে কিন্তু অনেকগুলো বেসিক ছিল, হ্যাঁ, অনেকগুলো বেসিক ছিল। এগুলো সবই কিন্তু তোমাকে ঠিকমতো চিন্তা করতে হবে এবং কাজে লাগাতে হবে। ঠিকমতো চিন্তা করে তোমাদের কাজে লাগাতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এসি কর্ণের সমীকরণ আমরা পেয়ে গেলাম, এটা আনসার। তাহলে এতটুকু লেখার পরে এখানে দেখো আমরা খেয়াল করতেছি x মাইনাস ফোর সমান জিরো। আমরা কাজ করি এটা। আচ্ছা, সবার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, সবাই কিন্তু ডান পাশে জায়গা রাখবা। সবাই ডান পাশে ভালোই জায়গা রাখবা। আমি ডান পাশে কিন্তু চিত্র আঁকবো, ডান পাশে আমি চিত্র আঁকবো। ওকে, সবাই দেখো, এটাকে পক্ষান্তর করলে x সমান 4 হয়। আমি পক্ষান্তর করতেছি এবং একটা করে নাম্বার দিব, 1 নাম্বার। আবারও এটাকে পক্ষান্তর করি, পক্ষান্তর করলে y সমান 5, এটা হচ্ছে 2 নাম্বার। নেক্সট x সমান মাইনাস 3, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। অ্যান্ড ফাইনালি y সমান মাইনাস 2। সবগুলো কিন্তু আমরা পক্ষান্তর করলাম। পক্ষান্তর করে আমরা মোট 4টা সমীকরণ পেলাম। পক্ষান্তর করে মোট 4টা সমীকরণ পেলাম। এখন যদি তোমাদের পাশে জায়গা না থাকে তাহলে আর কি করার, হ্যাঁ, তাহলে তোমরা চিত্রটা নিচে এঁকো। চিত্র নিচে আঁকলেও হবে, চিত্র পাশে আঁকলেও হবে। যদি পাশে জায়গা থাকে পাশে আঁকো, আর পাশে জায়গা না থাকলে চিত্রটা নিচে আঁকো, কোনো সমস্যা নেই, একই কথা। এখন আমি চিত্র আঁকার চেষ্টা করতেছি, সবাই ভালো করে খেয়াল করো। দেখো, চিত্রটা আঁকার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে y অক্ষ আঁকতে হবে এবং x অক্ষ আঁকতে হবে। তো আমি কিন্তু এই মানগুলো দেখে নিচ্ছি, হ্যাঁ, আমি কিন্তু মানগুলা দেখে নিচ্ছি। দেখে নিয়ে আমি আঁকার চেষ্টা করতেছি। তোমরা তখন বুঝবা না, তোমরা একটু পরে বুঝতে পারবে আর কি। দেখো, এটা হচ্ছে আমার y অক্ষ, এটা হচ্ছে আমার x অক্ষ। ব্যাস, আমি যেরকম আঁকলাম তোমরা যদি এরকম আঁকো তাহলে মোটামুটি তোমাদেরটা ভালো হবে। এটা x অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে x প্রাইম। এটা y অক্ষ, এটা মূল বিন্দু, এটা হচ্ছে y প্রাইম। সবাই তাহলে অক্ষ এঁকেছ? অক্ষ আঁকার পর আমি একটা করে জিজ্ঞেস করব, নিতু তুমি এতক্ষণ কথা যদি বলতা তাহলে তুমি বেঁচে যেতা। কথা যেহেতু বলনি, সো এখন তোমার সিরিয়াল। সো নিতু বলো, x ইকুয়াল 4, x এর মান আমরা 4 নিলাম।
তো x ইকুয়াল 4 এটা অ্যাকচুয়ালি y অক্ষের সমান্তরাল রেখা। সুতরাং তোমার কাজ হবে এই পজিশন থেকে তুমি y অক্ষের সমান্তরাল রেখা আঁকবা, এই পজিশন থেকে। এই রামজা মনে আছে এটা কোন সূত্র বলো তো? x ইকুয়াল a। x ইকুয়াল a হলে y অক্ষের সমান্তরাল হয়, আর যদি y ইকুয়াল b হয় তাহলে x অক্ষের সমান্তরাল হয়। তাহলে এখন আমরা কি করব? y ইকুয়াল 5 নিব। y ইকুয়াল 5টা মেপে নেই। এটাকে y ইকুয়াল 5 মেপে নিচ্ছি। 1 2 3 4 5। y এর মান 5 মেপে নিলাম। y এর মান 5 মেপে নিয়ে এখান থেকে আমরা কি করব? x অক্ষের সমান্তরাল আঁকবো। y ইকুয়াল 5 মেপে নিয়ে x অক্ষের সমান্তরাল আঁকবো। নেক্সট, এই নাদিয়া বলো এটা কি হবে? x ইকুয়াল -3 কি হবে নাদিয়া? যদি x এর মানটা -3 নাও, এই যে x এর মান -1 -2 -3, x এর মান -1 -2 -3, -3 নেওয়ার পর কি হবে? নিশ্চয়ই এটা y অক্ষের সমান্তরাল হবে। তার মানে তুমি যে অক্ষে মান নিবা ঠিক অপর অক্ষের সমান্তরাল আঁকবা। ফাইনালি y সমান -2, y এর মান -2 নাও, -1 -2, যখনই y এর মান নিয়েছো তখনই x অক্ষের সমান্তরাল আঁকবা। আশা করি সবাই বুঝতে পারলাম যে আমরা 4টা রেখা আঁকলাম। সবাই একটা কাজ করো, 4টা রেখা 4টা নাম্বারিং করে ফেলো। এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3, অ্যান্ড ফাইনালি এটা ছিল 4। সবাই 4টা রেখারই 4টা নাম্বারিং করে ফেলো, 1 2 3 অ্যান্ড 4। নিতু দেখো তো 1 2 3 4 এটা কি তৈরি করেছে? 4টা রেখা কি তৈরি করেছে? চতুর্ভুজ। আমরা চতুর্ভুজটার নাম দিয়ে ফেলি। চতুর্ভুজটার নাম দিয়ে ফেলি এ বি সি এবং ডি। 4টা রেখা এ বি সি ডি চতুর্ভুজ তৈরি করেছে। সবাই তাহলে আঁকো। আঁকার পর লিখে নাও যে আঁকার পর লিখে নাও মনে করি সরল রেখা 4টি। মনে করি সরল রেখা 4টি। সরল রেখা 4টি কি করবে? সরল রেখা 4টি এ বি সি ডি চতুর্ভুজ তৈরি করে। এটা আমরা মনে করলাম। মনে করলাম সরল রেখা 4টি এ বি সি ডি চতুর্ভুজ তৈরি করে। ভালো কথা। এ বি সি ডি চতুর্ভুজ যখনই তৈরি করবে তখন এখানে ঘটনাটা কি ঘটবে? এ বি সি ডি চতুর্ভুজ তৈরি করে সরল রেখা 4টি। যদি তৈরি করে তখন এখন এখানে আমাদের 4টা রেখাই এতটাই ভালো যে সব মান দেওয়াই আছে। 4টা রেখাতেই x এর মান, y এর মান, x এর মান, y এর মান। হ্যাঁ, সবগুলো মান দেওয়া আছে। সুতরাং তুমি যদি a বিন্দুটা বের করতে চাও, তো আমরা আগের দিন শিখিয়েছিলাম যে এই বিন্দুটা কার ছেদ বিন্দু। এই বিন্দুটা হচ্ছে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণের ছেদ বিন্দু। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারের ছেদ বিন্দু হচ্ছে a। তাহলে আমরা জানি ছেদ বিন্দু বের করা হয় সমাধান করে। অতএব আমরা এখন 1 আর 2 সমাধান করে a বিন্দু বের করব। অনুরূপভাবে 2 আর 3 সমাধান করে b বের করব। এভাবে আমরা বাকিগুলো বের করব। তাহলে সবাই লিখো, এখন 1 ও 2 হতে সরাসরি a বিন্দু। হ্যাঁ, সরাসরি a বিন্দু 1 নাম্বারে এবং 2 নাম্বারে। x নাম্বারে x এর মান 4 আছে, 2 নাম্বারে y এর মান 5 আছে। তার মানে কি হবে? 4, 5। নেক্সট, তুমি যখন পরের বিন্দুগুলো বের করতে চাচ্ছ, সেটা নিশ্চয়ই 2 ও 3 হতে। 2 ও 3 হতে নিশ্চয়ই তুমি b পাবা। এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার থেকে তুমি নিশ্চয়ই b পাবা। তাহলে তুমি 2 আর 3 খেয়াল করো। 2 নাম্বারে y এর মান দেওয়া আছে 5, আর 3 নাম্বারে x এর মান দেওয়া আছে -3। তার মানে কি হবে এটা? -3, 5। মনে রাখবা x এর মান কিন্তু অবশ্যই আগে হবে আর y এর মান হবে পরে। অনুরূপভাবে নিতু বলো তো, অনুরূপভাবে c বিন্দু কত হবে? আমি লিখে দিলাম সরাসরি অনুরূপভাবে, 2টা দেখাই দিলাম, 3 ও 4। তাহলে 3 আর 4 দেখো কি আছে। ওকে,
এই নাদিয়া, তুমি কি আজকে আর কথা বলবে না? আচ্ছা বলো তো, ডি বিন্দু কত হবে, ডি বিন্দুটা? এক্স্যাক্টলি, ব্যাস, খুব ভালো। তাহলে আমরা এই সিস্টেমে চারটা বিন্দু বের করে ফেললাম, যে কোন বিন্দুটা কার কার ছেদ বিন্দু, এটা খেয়াল করলে আমরা পেয়ে যাব ছেদ বিন্দু। ওকে, এখন কোশ্চেনে কি চাওয়া হয়েছে রামজা, দেখো তো তুমি তোমার কোশ্চেনটা বই থেকে, যে কোশ্চেনে কি চাওয়া হয়েছে আসলে। কোশ্চেনে কি চাওয়া হয়েছে রামজা, দেখছো? না না না, একদম লাস্টে পড়ো, একদম লাস্টের টুকু, লাস্টের টুকু পড়ে দেখো যে কোশ্চেনে কি চাওয়া হয়েছে। হ্যাঁ, কোশ্চেনে চাওয়া হয়েছে বেসিক না, চতুর্ভুজটির কর্ণের সমীকরণ না? 21-এ, না স্যার, 23-এর 2, 23-এর 2। এক্স্যাক্টলি, এই দেখো সবাই, চতুর্ভুজটির একটা কর্ণ হচ্ছে এসি কর্ণ, চতুর্ভুজের অপর কর্ণ হচ্ছে বিডি কর্ণ। তাহলে চতুর্ভুজটির এই কর্ণদ্বয়ের সমীকরণ এখন আমাদেরকে বের করতে হবে। যদি এখন এই কর্ণদ্বয়ের সমীকরণ আমরা বের করতে চাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারি, সবাই মোটামুটি জানো যে এই সমীকরণটা বের করে এভাবে, যে অতএব এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ, সবাই জানো যে সমীকরণটা কি করে বের করে। তুমি এখন এই এ বিন্দুর সাহায্য নিবা এবং তুমি সি বিন্দুর সাহায্য নিবা, এ বিন্দুর সাহায্য নিবা এবং সি বিন্দুর সাহায্য নিবা। নিলে y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড, আচ্ছা আমি একটু উল্টা লিখছি, তোমার আবার বুঝতে কষ্ট হতে পারে, y মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইড এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে ওই একই সূত্র, হ্যাঁ, একই সূত্র, এ বিন্দু এবং সি বিন্দু দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণের সূত্র। সবাই যোগ বিয়োগটা কন্টিনিউ করো, y মাইনাস ফাইভ বাই সেভেন আর x মাইনাস ফোর বাই সেভেন, উভয় পক্ষ থেকে সেভেন সেভেন কেটে দাও, সেভেন সেভেন কেটে দিলে y মাইনাস ফাইভ সমান x মাইনাস ফোর। সাইডটা চেঞ্জ করে ফেলো, সাইডটা চেঞ্জ করলে x মাইনাস ওয়াই মাইনাস ফোর প্লাস ফাইভ। সব কিছু কোন দিকে নিলাম, সব কিছু কিন্তু ডান দিকে নিলাম, দেখাচ্ছে কিন্তু বাম দিকে, সব কিছু নিয়েছি কিন্তু ডান দিকে, সব কিছু নিয়েছি ডান দিকে। শেষ পর্যন্ত কি আসে, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান সমান জিরো। এটা কিন্তু আমাদের একটা আনসার। কোশ্চেন আরও চাওয়া হয়েছে বিডি কর্ণের সমীকরণ চাওয়া হয়েছে। বিডি কর্ণের সমীকরণ সবাই নিশ্চয়ই একইভাবে বের করতে পারবা, অর্থাৎ তুমি এবার বি বিন্দুর সাহায্য নিবা এবং ডি বিন্দুর সাহায্য নিবা। আমি সরাসরি লিখে দিই, ওয়াই মাইনাস ফাইভ ডিভাইড ফাইভ প্লাস টু, এক্স প্লাস থ্রি দেখতে পাচ্ছি আমি, আর নিচে দেখতে পাচ্ছি মাইনাস থ্রি মাইনাস ফোর। আমি কিন্তু বি বিন্দু আর ডি বিন্দুর সাহায্য নিলাম, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ। y মাইনাস ফাইভ ডিভাইড সেভেন ইকুয়াল এক্স প্লাস থ্রি বাই মাইনাস সেভেন। সেভেন সেভেন কেটে দাও, সেভেন সেভেন কেটে দিলে এদিকে থাকে শুধু ওয়ান, এদিকে থাকে মাইনাস ওয়ান। সেভেন সেভেন কেটে দিলাম, উভয় পক্ষ থেকে সেভেন সেভেন কাটা। তাহলে এরপরে তুমি যদি মাইনাসটাকে এদিকে গুণ করে দাও, এটা হবে মাইনাস ওয়াই প্লাস ফাইভ, এদিকে হবে এক্স প্লাস থ্রি, মাইনাসটাকে করে দিলাম আর গুণন, মাইনাসকে আর গুণন করার পর তুমি সবাইকে ডান পাশে নিয়ে যাও, এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি মাইনাস ফাইভ, সবাইকে ডান পাশে নিয়ে গেলাম, শেষ পর্যন্ত আসে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। আমাদের আনসার কিন্তু দুইটা, আনসার হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল জিরো, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইকুয়াল জিরো। এই দুইটা হচ্ছে আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা। আর একটা হোমওয়ার্ক হচ্ছে 23-এর 1 নাম্বার, 23-এর 1 নাম্বার হচ্ছে আরো একটা হোমওয়ার্ক।
এই তাহলে আজকের হোমওয়ার্ক কি কি থাকলো? 20-2 23-1 আজকের হোমওয়ার্ক থাকলো, এতটুকু থাকলো। আজকের ক্লাস এতটুকুই থাকবে। আমি নেক্সট ক্লাসে এই এক্সারসাইজ থেকে পাঁচ আর একটা হোমওয়ার্ক আছে, উদাহরণ 4 উদাহরণ 4 থাকবে হোমওয়ার্ক। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে এই এক্সারসাইজ থেকে আর 2টা অথবা 3টা অঙ্ক করে তারপর চলে যাব পরের এক্সারসাইজে। নেক্সট ক্লাসে এই এক্সারসাইজে 2টা বা 3টা অঙ্ক করে তারপরে চলে যাব আমরা পরের এক্সারসাইজে। ওকে, তাহলে সবাই বুঝতে